ইনাকে চেনেন আপনি? না, আপনার হাজবেন্ডের কারোর সাথে কোনো শত্রুতা? কিছুই ছিল না। একজন সাধারণ দোকানদার ছিলেন উনি। সকালে ঠিক সময় দোকান খোলা আর রাতে ঠিক সময় বাড়ি ফেরা, ব্যাস এটাই তো রুটিন ছিল ওনার। উনি কখনো কারোর খারাপ চাইনি, কোনো জিনিসের উপর লোভও ছিল না। তারপরেও এরকম ভালো মানুষের সাথে। ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। হ্যাঁ, তোমার বাবার ব্যাগ থেকে যে 5 লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে, বলতে পারবে ওটা কি করে এলো, কোথা থেকে এলো? না মানে দোকানের প্রতিদিনের ইনকাম খুব বেশি হলে ওই মাত্র 20,000-এর মতোই হয়। আর আজকাল তো সমস্ত পেমেন্ট অনলাইনেই হয়। বাবার কাছে এতগুলো ক্যাশ কোথা থেকে এলো জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ। এক তো রাজীবের ব্যাগে 5 লাখ টাকা কে রেখেছিল কেউ জানে না স্যার। রাজীবের মেয়ে বনমালার নামে কেউ একটা পেন্ডেন্ট বানিয়েছিল, ওটা কে বানিয়েছিল সেটাও জানা যাচ্ছে না। এই কেসটা তো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আজ যদি তোমাদের এসিপি স্যার বেঁচে থাকতেন তাহলে উনি এতক্ষণে কেস সলভ করে দিতেন, তাই না? তুমি হেরে গেছো এসিপি। এসিপি স্যার আমাদের এইভাবেই ট্রেন করেছে যাতে আমরা যে কোনো ডিফিকাল্ট কেস সলভ করতে পারি। কেস তো তোমার চোখের সামনেই আছে ম্যাডাম, তাহলে এবার এসিপি স্যারের মুখটা উজ্জ্বল করেই দাও। আরে পান্ডেদা, ওই যে আমাদের 207-এর কন্ডাক্টর আছে না রঞ্জিত, ও নিজের বরযাত্রী ডবল ডেকার বাসে নিয়ে যাচ্ছে। দেখিস এমনটা যেন না হয় ও টোপর পরে বাসে আবার টিকিট না কাটতে লাগে। ঘাটকোপার ঘাটকোপার নামুন। আরে রাজীব দা, আপনার স্টপেজ এসে গেছে। আরে রাজীব দা দেখছি এখানেই ঘুমিয়ে পড়েছে। রাজীব দা, রাজীব দা আপনার স্টপেজ এসে গেছে। রাজীব দা, কি হলো কি হলো কি হলো ওখানে? কি হলো কিছু জানা গেল? গুলি মেরেছে না ছুরি মেরেছে? না গুলি করেছে না ছুরি মেরেছে। আরে বাবা রে বাবা, এটা পুরো লাল হয়ে গেছে কিভাবে? বিষ। বিষ? পুরবি আমি তো লাশ নীল হতে দেখেছি, কিন্তু এর ক্ষেত্রে লাল কিভাবে হয়ে গেল বডিটা? এবার কোন বিষ কোন বডির সঙ্গে কি রিয়্যাক্ট করে সেটা তো বডি টু বডি ডিপেন্ড করে। আরে বাবারে, হাতটা এত শক্ত হয়ে গেছে, খুলছেই না। রিগার মর্টিস এত তাড়াতাড়ি? বডি রিগার মর্টিস হতে তো প্রায় 2-3 ঘন্টা সময় লাগে, আর হাত পা আঙুল এভাবে আটকাতে 4-5 ঘন্টা। 4 ঘন্টা? কিন্তু এরকম তো সম্ভবই নয়, কারণ রাজীব দা যেখানে দাঁড়িয়েছিল মানে উঠেছিল সেখান থেকে ওনার ঘাটকোপার পৌঁছতে 45 মিনিট লাগে। আর প্রথম দিকে 10-15 মিনিট তো উনি খুব ভালো কথা বলছিলেন। এটা কিরকম বিষ যেটার জন্য 8 ঘন্টার মধ্যে বডি রিগার মর্টিস হয়ে গেছে? বডি এত শক্ত হয়ে গেছে। আচ্ছা, যখন উনি বাসে উঠেছিলেন তখন কিছু মনে হয়েছিল? ওনার শরীর খারাপ করছিল? ওনার কি মাথা ঘুরছিল? না, তেমন তো কিছু দেখতে পাইনি। উনি খুব ভালো ছিলেন, ভালোই কথা বলছিলেন। আসুন আসুন রাজীব দা, আমি তো ভাবছিলাম আপনি ওটা বাস মিস করবেন। আসবো না মানে কি? আজ পর্যন্ত তোমার বাস মিস করেছি? তা বটে। ভালো হয়েছে তো। আসুন আসুন। এই চল 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 আরে চল। শিলা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তারপর কি খবর বলো? এই চলছে। আসছি। আচ্ছা, ওনার পাশে যে বসেছিলেন তিনি কে? জানি না, উনি 3-4 মাস ধরে তো আমাদের বাসেই আসছিলেন, কিন্তু তারপরে বেশ কয়েক মাস আসেননি। কালকে আবার উনি এসেছিলেন। আচ্ছা, ও কোথায় নেমেছিল? মনে পড়ছে না স্যার, ঠিক মনে করতে পারছি না। মনে পড়ছে না মানে এটা কি? তুমি কন্ডাক্টর, তোমার বাস থেকে লোকে কোথায় নেমে যাচ্ছে তুমি জানো না? স্যার, সকাল থেকে বহু প্যাসেঞ্জার ওঠে স্যার,
কারো কাছে খুচরো থাকে না তো কেউ ড্রিঙ্ক করে বাসে উঠে পড়ে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথা আর কাজ করে না স্যার। এর মধ্যে আমরা কি করে কাউকে মনে রাখবো বলুন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই লোকটাই বোধহয় মেরেছে রাজীবকে। আগে বাসে সবার সামনে বিষ দিয়ে দিয়েছে আর তারপর চুপি চুপি নেমে গেছে। ব্যাগটা চেক করা যাক। এতগুলো ক্যাশ! আরে অন্তত 5 লাখ টাকা তো হবেই। ব্যাগে টাকা আছে, হাতেই ম্যাগাজিন। তুমি বললে না যে উনি মারা যাওয়ার আগে একটা ম্যাঙ্গো ফিস খেয়েছিল? বোতলটা কোথায়? সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যখন রাজীবদাকে ডাকতে আসলাম তখন বোতল এখানেই ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে নিচে দাঁড়াও। ঠিক আছে স্যার। পঙ্কজ, ওই বোতলটাকে খুঁজতে হবে। ওই বোতলটা। আরে আরে দাঁড়ান, ও দাদা। আরে ও দাদা, দাঁড়ান বলছি। আরে আরে তুমি গায়ে হাত তুললে কেন ওর? তুমি চিৎকার করছিলে না একে থামানোর জন্য, তাই আমি থামিয়ে দিলাম। দাদা, আপনি ঠিক আছেন? হ্যাঁ, এই ম্যাঙ্গো ফিসটা খাচ্ছিলেন কেন? আরে তুমি কি এটা রাজীবের সিট থেকে নিয়েছিলে? ঠিক বলেছেন। কেন? আসলে আমি ডায়াবেটিসের পেশেন্ট তো, তাই বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, সেই জন্যই জুসটা খেয়ে নিয়েছি। আরে রাজীবের মৃত্যু বিষের কারণে হয়েছিল। আরে ম্যাঙ্গো ফিজে বিষ ছিল। কে? আরে আরে সাবধানে, কনস্টেবল, তাড়াতাড়ি এখানে এসো। ওনাকে হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর তুমি কে? ওর গায়ে হাত তুলে দিলে কেন? আই এম স্পেশাল ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর ভূমি, আর ও সাব ইন্সপেক্টর কীর্তিকা। আমাদের এখানে সিআইডির হেল্প করার জন্য পাঠানো হয়েছিল ইয়োর ব্যাকআপ টিম। আর এখানকার সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে আমাদের হেল্পের অনেক প্রয়োজন আছে। দয়া স্যার, অভিজিৎ স্যারের ফোন অ্যাভেলেবেল নেই। এবার এই কেসটা আমাদেরকেই দেখতে হবে। আই নো তোমাদের দুজনের এই কেসটা খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি এরকম অনেক কেসেস হ্যান্ডেল করেছি। ফর এক্সাম্পল, বডির লাল হয়ে যাওয়া আর টাইটনেস দেখে আমি বুঝে গিয়েছিলাম যে রাজীবের মৃত্যু ফাইনাইডের কম্পাউন্ডের জন্য হয়েছে। ভূমি ম্যাম ইজ অলওয়েজ রাইট। এই অটোপসি রিপোর্টটা পড়ুন, এখানে লেখা আছে রাজীবের মৃত্যু ফাইনাইডের কম্পাউন্ড সাইনোটেক 7 থেকে হয়েছে। এই বিষটা এতটাই বিষাক্ত যে 0.005 মিলিগ্রামও একটা মস্ত বড় হাতিকে নিমিষে শুয়ে দিতে পারে। তাহলে ড্রাইভার কেন মারা গেল না? ও তো রাজীবেরই মতো ম্যাঙ্গো ফিজ খেয়েছিল, ও তো শুধু অজ্ঞান হয়ে গেল। ও তো বিষের নাম শুনতেই অজ্ঞান হয়ে গিয়েছিল। বিষের জন্য নয়, তুমি যে চটটা মেরেছিলে না, সেই জন্যই ওকে হসপিটালে যেতে হয়েছে। তাই পরের বার যা পদক্ষেপ নেবে ভেবে চিন্তে নেবে। ভাবতে থাকার সিআইডির স্টাইল, আমি ডিরেক্ট অ্যাকশন নিই। ম্যাম 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 ম্যাম, আমার মনে হয় যে এই বিষয়ে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত। আসল খুনি এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আরে ইউ আর ভেরি স্মার্ট, আই এম ভেরি ইমপ্রেসড। থ্যাংক ইউ। যদি ওই ম্যাঙ্গো ফিসে বিষ না থাকে, তাহলে রাজীবের বডিতে ওই ফাইনাইট গেল কি করে? বিষ 100% রাজীবের মুখ দিয়েই পেটের ভেতর গেছে। ম্যাম, এই কথাটা কনফার্ম যে রাজীবকে বিষটা বাঁচিয়ে দেওয়া হয়েছে। এই বিষটা এতটাই বিষাক্ত যে কেউ খেলেই 30 সেকেন্ডের মধ্যেই মারা যাবে। কারেক্ট, রাজীবের মৃত্যু ওই বাসের মধ্যেই হয়েছে। আর রাজীবের পাশে যে লোকটা বসেছিল, হয়তো ওই কিছু করেছে। ওই যদি কিছু করে থাকে, টাকা ভর্তি ব্যাগটা ওখানে কেন রেখে দিল? এটা প্রয়োজন নেই যে খুন টাকার জন্যই করা হয়েছে। ম্যাডাম, স্কেচ রেডি হয়ে গেছে। একদম ঠিক বলেছো তুমি।
টাকার জন্য এই খুনটা হয়নি। রাজীবকে তাহলে মারা হলো কেন? ম্যাম, আমরা সিআইডি থেকে এসেছি। আমি জানি এই সময়টা প্রশ্ন করা নয়, কিন্তু এই সব ফর্মালিটিসের জন্য আমাদের হাতে সময় নেই। আমার আপনার কাছে কিছু আর্জেন্ট প্রশ্ন আছে। 1 মিনিট। হ্যাঁ ভূমি, এই বাড়িতে সবে একজন মারা গিয়েছে, একটু কি সিম্পাথি দেখাতে পারো তুমি? এই সব ইমোশনাল ড্রামাতেই তোমরা টাইম ওয়েস্ট করো, সেই জন্য নিজের এসিপি স্যারকে বাঁচাতে পারোনি। তুমি হেরে গেছো এসিপি। এসিপি স্যার, না স্যার, স্যার ইনাকে চেনেন আপনি? না, আপনার হাজবেন্ডের কারোর সাথে কোনো শত্রুতা? কিছুই ছিল না। একজন সাধারণ দোকানদার ছিলেন উনি। সকালে ঠিক সময় দোকান খোলা আর রাতে ঠিক সময় বাড়ি ফেরা, ব্যাস এটাই তো রুটিন ছিল ওনার। উনি কখনো কারোর খারাপ চাইনি, কোনো জিনিসের উপর লোভও ছিল না। তারপরেও এরকম ভালো মানুষের সাথে। ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। হ্যাঁ, তোমার বাবার ব্যাগ থেকে যে 5 লাখ টাকা ক্যাশ পাওয়া গেছে, বলতে পারবে ওটা কি করে এলো, কোথা থেকে এলো? না মানে দোকানের প্রতিদিনের ইনকাম খুব বেশি হলে ওই মাত্র 20,000-এর মতোই হয়। আর আজকাল তো সমস্ত পেমেন্ট অনলাইনেই হয়। বাবার কাছে এতগুলো ক্যাশ কোথা থেকে এলো জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ। দিনে দুপুরে চুরি করছিস? হ্যাঁ, আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। কেমন সিআইডি অফিসার আপনারা? কেউ যদি চুরি করতে চায় তো এভাবে করবে, সামনে থেকে শাটার তুলে। আর তাছাড়া ডেইলি আমি আর আমার মালিক এসে শাটার তুলি, কিন্তু আজকে আসতে দেরি করছেন। উনি আর আসবেন না, কেউ ওনাকে খুন করে দিয়েছে। কি খুন করে দিয়েছেন? এটা এটা কি করে হতে পারে? হে ভগবান, উনি তো আমাকে নিজের ছেলের মতো মনে করেন। এরকম ভাবে কে করে তুমি? হলো? শান্ত হও, কেন কষ্ট হলো? পেও না এরকম ভাবে। ভগবান, এদিকে এসো। উনি অনেক সময় মিথ্যে কান্নাকাটি করে। বলুন না স্যার, কে মেরেছে আমার মালিককে? সেটাই খোঁজ নিতে এসেছি। উনি খুব ভালো মানুষ ছিলেন। কাল বা বিগত কয়েকদিনের মধ্যে ওনার সাথে কি কোনো অদ্ভুত কিছু ঘটেছে? হ্যালো হ্যালো, অদ্ভুত লোক তো। হ্যালো হ্যালো, কি হয়েছে? সব ঠিক আছে তো? আরে ভাই কথাই বলবে না যখন ফোন কেন করে? বিরক্ত করে মারছে। তুই এক কাজ কর, আমার ব্যাগটা দে, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে। এই ফোনের চক্করে বাসটা নির্ঘাত মিস করবো। দেখে শুনে দোকানটা বন্ধ করে যাস। ঠিক আছে ওই ব্ল্যাঙ্ক কলস ওনার কাছে আগেও আসতো? ম্যাম, এর আগে আমি কোনোদিন দেখিনি। ওনার কাছ থেকে আমরা একটা ম্যাঙ্গো ফিজের বোতল পেয়েছি, সেটা কি উনি রোজই নিয়ে যেতেন? হ্যাঁ, বাসে বসে খেতেন, তাই নিয়ে যেতেন। আর ওই 5 লাখ টাকা যেটা ওনার ব্যাগে পাওয়া গেছে, সেই ব্যাপারে কিছু জানো? কোন 5 লাখ? যখন আমি ওনার ব্যাগ দেখেছিলাম তখন তো কোনো টাকা ছিল না। উনি ড্রয়ার থেকে 1-2 হাজার টাকা তুলেছিলেন, কারণ ওনার পার্স চুরি হয়ে গেছিল। আর ওই পার্সটা কখন চুরি হয়েছিল? কালকে। পার্স চুরি হয়ে গেল, ব্ল্যাঙ্ক কলস এলো, তারপর খুন হয়ে গেল। সবকিছু একদিনে
কোইন্সিডেন্স তো হতে পারে না। টাকা যদি দোকান থেকে না নিয়ে গিয়ে থাকে, তার মানে বাস স্টপে পৌঁছানোর আগে কোথাও একটা নেমে টাকা নিয়েছিল। না একদম না, ওনার স্কেডিউল ফিক্সড ছিল, কারণ পায়ে হেঁটে যেতে 10 মিনিট লাগতো বাস স্ট্যান্ডে। প্রতিদিন সঠিক সময় দোকান থেকে বেরোতেন। ওনার কালকে ব্ল্যাঙ্ক কলের জন্য দেরি হয়ে গিয়েছিল। আরে উনি তাহলে রাইট টাইমে বাসটা কি করে ধরলেন? ওই যে সুখী আছে না, ওই তো সঠিক সময় বাইকে করে পৌঁছে দিল। সুখীকে? এই তো এই দোকানের ম্যানেজার। চলো এই সুখীর সুখ দুঃখের কথা জেনে আসি। না স্যার, এখন যাবেন না। যদি আপনারা এখন যান তো ওর চাকরি চলে যাবে। কেন? আসলে ওই দোকানের মালিক কৃষ্ণবাবুর সঙ্গে আমাদের মালিকের ঝগড়া হয়ে গেছে। যদি উনি জেনে যান যে সুখী ওকে সাহায্য করেছে, তাহলে ওর অনেক সমস্যা হয়ে যাবে। থ্যাংক ইউ। এই পেন্ডেন্টের ডিটেলসগুলো কোথায় গেল? সরি স্যার। আরে তোমার সরি তোমার কাছেই রাখো। কাস্টমারদের ডিটেলসগুলো রাখতে পারো না ভালো করে? এইভাবে কাজ করবে এখানে? একে অন্যের দিকে না তাকিয়ে এবার মুখটা খোলো, তা না হলে তোমাদেরকে না আমি গুলি করে মারবো। আচ্ছা গুলি করবি? নে মার গুলি। সিআইডি। না না ম্যাডাম, আমি কি করবো এইসব বন্দুক টন্দুক নিয়ে? আসলে স্টাফেরা ভালো করে কাজ করে না, তাই একটু বকাঝকা করতে হয়। আপনারা কি নেবেন? ঠান্ডা গরম চা কফি? ঠান্ডা একটা কফি। ইউ মিন কোল্ড কফি? ম্যাম আপনি? খুনি। আপনারা সবাই লাইন করে দাঁড়ান, সবার সাথে কথা আছে আমার। নিন তাড়াতাড়ি করুন। চলো লাইনে দাঁড়ান, চলুন। এক মিনিট। কি ব্যাপার? আপনারা কারা? কি হচ্ছে এইসব? আপনি কে? ম্যাম ইনি হলেন আমাদের ওনার। ভালো কথা, আপনিও লাইনে দাঁড়ান। আসুন আসুন, তাড়াতাড়ি করুন আপনারা। ইনি কে? এ ওনার ছেলে। চলুন আপনিও বাইরে আসুন, তাড়াতাড়ি আসুন, সবাই লাইনে দাঁড়ান তাড়াতাড়ি। খুবই ভালো মানুষ ছিল রাজীব বাবু। আজকের সময় এত ভালো একজন প্রতিবেশী দোকানদার পাওয়া ভাগ্যের ব্যাপার। অ্যাক্টিং কেন করছেন আপনি? কোনো অ্যাওয়ার্ড পাবেন না। আমরা জানি 5 মাস আগে আপনার আর রাজীবের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়ায়। বেরিয়ে যা এখান থেকে। তুই আমাকে থাপ্পড় মারলি, ঠিক করলি না। এই বাজারে আমার একটা সম্মান আছে। আর আমার বুঝি নেই? একবারও ভাবলি না সকাল সকাল দোকান কেনার জন্য চলে এলি? আরে তুই সোনার উপর ব্যবসা করিস আর আমি শাড়ির ব্যবসা করি, তাতে কি যায় আছে? আরে শাড়ির ব্যবসা করলেও বাজারে আবার যথেষ্ট সম্মান আছে, বুঝতে পারলি? আরে কি করবি তুই এই দোকান নিয়ে? কি করবি তুই? হ্যাঁ, তোর তো ছেলেপুলে কেউ নেই। কার জন্য ছেড়ে যাবি এইসব? এই বংশ সামলানোর জন্য শুধু ছেলে হলেই চলে না, একজন মেয়েও সামলাতে পারে। আরে আমার মেয়ে বনমালা, ওর নামে লিখে দেবো সব, দেখবি ও ঠিক সামনে। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা কর তুই তোর দোকান নিয়ে। আরে আমি তো তোর দোকানের খুব ভালো দাম দিচ্ছিলাম, কিন্তু তুই তোর 14 গোষ্ঠী সংসার নিয়ে সারা জীবন শাড়ি ব্লাউজ ঘাগরা চলি বিক্রি করবি। কর, সারা জীবন তুই এখানেই পচে মর, আমার কিচ্ছু বলার নেই। হ্যাঁ যাচ্ছি, ঠিক আছে। এই চলো সবাই, কি দেখছো বাইরে, চলো। আমি বেঁচে থাকতে এই দোকান আমার মেয়ের নামেই করে দেবো। আমার মেয়ে বনমালাই সামলাবে এই শাড়ির দোকান। আপনার কাছে তো পুরো মোটিভ আছে একটা মার্ডার করার। আরে এসব কি বলছেন ম্যাডাম আপনি? 25 বছর আগে আমরা দুজনে মিলে একসাথে এই দুটো দোকানে যাত্রা শুরু করেছিলাম, তখন থেকে বন্ধুত্ব। আরে মানছি আমাদের মধ্যে ছোট একটা ঝামেলা হয়েছিল, কিন্তু ম্যাডাম এর জন্য তো আমি ওনাকে প্রাণে মেরে ফেলবো না, তাই না? খুনিকে আমরা ঠিক খুঁজে নেব। কাল রাতে রাজীব বাবুকে তুমি বাসে তুলে দিয়ে এসেছিলে না? হ্যাঁ, আরে আমাকে জিজ্ঞাসা করে সব কাজ করিস? আরে উত্তর দে যা বলছে। কাল রাতে আমি যখন বাড়ি যাচ্ছিলাম, দেখলাম রাজীব দাদা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করাতে বললেন বাসের জন্য দেরি হয়ে যাচ্ছে, তাই ওনাকে আমি বাস পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। ধন্যবাদ, আসছি। আচ্ছা রাজীব কি রাস্তায় কারোর সঙ্গে দেখা করেছিল? কারো থেকে ক্যাশ নিয়েছিল? না স্যার, বাইকে বাস স্টপ পর্যন্ত যেতে 2 মিনিট সময় লাগে। ইনফ্যাক্ট আমি ওনাকে বাসে উঠতেও দেখেছিলাম, তো আমার সামনে তো কারোর সঙ্গে দেখা হয়নি। নিজের দোকান কি বিক্রি করে দিয়েছিল তবে? মানে কোন ক্যাশের কথা বলছেন? মানে কোনো অ্যাডভান্স নিয়েছিলেন কি? কাল রাতে 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার বিল্ডিং এর সামনের পার্কে ছিলাম, রোজ যাই আমি ওখানে নাইট ওয়াক করতে। বাবা তুমি মিথ্যে কথা কেন বলছো? মানে আরে আরে কোথায় মিথ্যে বলছি আমি? আমি তো গেছিলাম পার্কে নাইট ওয়াক করতে কালকে। হ্যাঁ বাবা, তুমি কাল রাতে ওয়াক করতে গেছিলে, সেটা আমি মানছি, কিন্তু তুমি কি রোজ যাও নাকি? হ্যাঁ রোজ যাও? তুমি যাও না তো, তার মানে তো মিথ্যা বলছো।
মাসে শুধুমাত্র 2-4 বার যায় ওয়াক করার জন্য। আমি তো বলি যে আমার সঙ্গে প্রতিদিন জিমে চলো, উনি তো বাবা তো যাই না। যতটা জিজ্ঞাসা করা হচ্ছে ততটাই উত্তর দিবি। বেশি ওভার স্মার্ট হয়ে বিবি আমার বাড়াস না। বাবা বাবা কাল রাতে ওয়াক করতে গেছিল, ঠিকই বলছে বাবা। আর তুমি ময়ূর, সে সময় তুমি কোথায় ছিলে? আমি আরে কি তখন থেকে ম্যাম করছিস? কোথায় ছিলি কালকে রাত্রে 11টার সময় তুই? আমি কাল রাত্রিবেলা মুভি দেখতে গেছিলাম। এই দেখুন আমার কাছে টিকিটও আছে, দেখুন। 2টো টিকিটস আছে। আরেকজন কে ছিল তোমার সাথে? আরেকজন আরে তুমি তো নার্ভাস কেন হচ্ছ? বলে দাও না সত্যি কথা। আরে এদিকে এসো, এদিকে এসো। কি করছো কি তুমি? সবার গলা জড়ি ধরবে নাকি? কিন্তু ও তো আরে কাছে কাঁদছে। তো কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে থাকো। আরেকজন কে ছিল তোমার সাথে? সব সময় বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, কখনো জিম কখনো ফিল্ম দেখতে যায়, এক ফোঁটা ব্যবসাতে মন নেই। আরে আমার পরে তো এই ব্যবসা লাটে উঠবে দেখছি। বাবা এরকম ব্যাপার নয়, আমি তো চেষ্টা করছি, দেখছো তো। চেষ্টাতে করছি। দেখ ওই সুখীকে দেখ, ও একলা সারা দোকান সামলে নেয়, প্রচন্ড পরিশ্রম করে। কি সামলায় ও? হ্যাঁ, তোমার আসার আগে ও স্টাফদের জিজ্ঞেস করছিল যে ওই পেন্ডেন্টটা কে বানিয়েছে। কাস্টমারদের তো কোনো খোঁজই রাখে না, বড় বড় কথা বলে আর বড় পাও খেয়ে যায় শুধু। কোন পেন্ডেন্ট? দাঁড়াও, এই যে এই পেন্ডেন্টটা। আরে এর উপর তো বনমালা লেখা। বনমালা? রাজীবের মেয়ে? দেখি। পূরবী, ওই শচীন স্যার আর অবনীর বিষয়ে কিছু জানতে পারলে? সচিন স্যার এখনো হসপিটালেই আছে। অবনী ডিসচার্জ হয়ে গেছে, কিন্তু একটু সময় লাগবে ঠিক হতে। আচ্ছা, রাজীবের কেসটার কি প্রগ্রেস হলো? আরে কিছুই জানতে পারছি না। এক তো রাজীবের ব্যাগে 5 লাখ টাকা কে রাখলো সেটা জানাই যাচ্ছে না। দ্বিতীয়ত রাজীবের মেয়ে বনমালার নামে কেউ একটা পেন্ডেন্ট বানিয়েছে, ওটা কে বানিয়েছে সেটাও জানা যাচ্ছে না। আর ওই বিষটা রাজীবের বডিতে কিভাবে গেল সেটারও তো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি সে লোকটা যে সেদিন রাজীবের পাশে এসে বসেছিল, আমি ওই লোকটার কেসটা আমাদের ডেটাবেসে সার্চ করে দেখেছি। ম্যাম তেমন কিছু পাইনি। এই কেসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আজ যদি তোমাদের এসিপি স্যার জীবিত থাকতেন, এতক্ষণে নিশ্চয়ই কেস সলভ করে থাকতেন, তাই না? এজিপি স্যার আমাদের এইভাবেই ট্রেন করেছে যাতে আমরা যে কোনো ডিফিকাল্ট কেস সলভ করতে পারি। আচ্ছা, কেস তো তোমার সামনেই আছে ম্যাডাম, এবার করেই দাও নিজের এসিপি স্যারের মুখটা উজ্জ্বল। কেস সলভ হয়েই যাবে। আমাদের শুধু উলের একটা সুতোর প্রয়োজন, যেটা টানলে সোয়েটারের প্রতিটা সেলাই খুলে হাতে চলে আসবে। সোয়েটারের উল পেয়ে গেছি। আচ্ছা, ওই যে 5 লাখ টাকা পেয়েছিলাম ওটা একদম ফ্রেশ বান্ডেল ছিল, তার সিরিয়াল নাম্বার ট্রেস করা গেছে। ওয়াও, তাহলে তো আমরা খুব সহজেই জানতে পেরে যাবো যে ক্যাশটা কে কখন কোথা থেকে উইথড্র করেছে। ম্যাম কি সলভড? দরজা ভাঙতে হবে। আমি? আরে আমি কিভাবে? আরে বাবারে, দয়া স্যারের অভাব বোধ করছি। উনি আমাকে সাহায্য করবেন। জয় দয়া পঙ্কজ, আপনি ঠিক আছেন? এসব কি করছো তোমরা? কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনি রাজীব বাবুকে চেনেন? হ্যাঁ, ওই শাড়ির দোকানদার তো? হ্যাঁ উনি। কেউ ওনাকে খুন করে দিয়েছে। কি কি বলছেন কি? তার মানে কালকে ওনার সঙ্গে দেখা হওয়ার পর উনি কি 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 কাল রাত আমার যাওয়ার পরে কি কি হয়েছে মনে পড়ছে না? মনে করিয়ে দেব। রাজীবকে আপনি বাসে বিষ দিয়েছেন আর আপনার যাওয়ার পর ওর মৃত্যু হয়ে যায়, সেটাই না? হ্যাঁ, বেশি চালাকি দেখায়। ভূমি 1 মিনিট।
সুধাকর বাবু, আপনি বলুন, রাজীব বাবুর সঙ্গে আপনি দেখা করেছিলেন কাল? কেন? ওনার টাকা ফেরত দিতে। ওই 5 লাখ টাকা? হ্যাঁ, আমার ছেলের ইউএস যাওয়ার জন্য রাজীব দা আমাকে 5 লাখ টাকা ধার দিয়েছিল। তারপর পরশু যখন আমার এফডিটা ম্যাচিওর করলো, কালকে আমি তক্ষুনি টাকাটা ফেরত দিতে ওনার কাছে যাই। রাজীব দা কেমন আছে? ধন্যবাদ। তাহলে আপনি ওনার বাড়ি বা ওনার দোকানে যেতে পারতেন, বাস স্টপে কেন গেলেন? বয়স্ক মানুষ স্যার, বেশি হাঁটা চলা করতে পারি না। আর তাছাড়া রাজীবদার দোকান আমার বাড়ি থেকে অনেকটা দূর, তাই কাছের বাস স্টপেজটায় চলে গেলাম আর ওনার বাসে উঠে পড়লাম। বহুদিন থেকে ওনার রুটিন আমি জানি, তাই বাস নাম্বারটাও জানি। এক মিনিট, আমি রাজীবদার কাছ থেকে যে 5 লাখ টাকা নিয়েছিলাম তার এন্ট্রি আমার পাসবুকে নিশ্চয়ই রয়েছে। আমি এক্ষুনি নিয়ে এসে দেখাচ্ছি। রাজীব এনাকে যে টাকাটা দিয়েছিল তার এন্ট্রি রয়েছে, আর ইনি যে টাকাটা উইথড্র করেছিলেন সেটারও এন্ট্রি রয়েছে। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? কালকে রাতটাই খারাপ ছিল ম্যাডাম। রাজীব দার সঙ্গে দেখা করে যখন পরের বাস স্টপে আমি নামি, তখন আমিও মরতে মরতে বেঁচে কেন? গেছিলাম। কি হয়েছিল? একটা বাইকওয়ালা এসে ধাক্কা মারে। এই এখন কি সব হাই স্পিড বাইক এসেছে না, এইসবের জন্য আমাদের হাঁটা চলা দুষ্কর হয়ে গেছে। স্পোর্টস বাইক? হ্যাঁ, অরেঞ্জ কালারের ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে সিসিটিভি নিশ্চয়ই আছে, ফুটেজ চেক করা যাক। ম্যাম এই দেখুন, সেই রাতে সুধাকর বাবু যখন বাস থেকে নামলেন, পাশের দোকানের একটা ফুটেজ 10টা 40 মিনিটে। আর ম্যাম তার ঠিক 1 মিনিট পরেই এই অরেঞ্জ স্পোর্টস বাইকটা এখানে এসে দাঁড়ায়। মনে হয় এই বাইকটাই সুধাকর বাবুকে ধাক্কা মেরেছে। ও তো ময়ূর। প্লিজ আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি রাজীব আঙ্কেলকে মারিনি। ইনফ্যাক্ট আমি তো ওনাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম। কেন? বনমালার সঙ্গে বিয়ে করার জন্য। আরে এসব কি বলছিস তুই? হ্যাঁ বাবা, ছোটবেলা থেকে ওকে পছন্দ করতাম আমি। বাবার রাজীব আঙ্কেল দুজনেই খুব ভালো বন্ধু ছিল, আর সেই জন্য আমরা দুজনও ছোটবেলা থেকে একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি। কিন্তু সেই দিন এনাদের দুজনের ঝগড়ার পর থেকে জানি না কেন বনমালা আমার থেকে দূরে সরে যেতে থাকলো। আর হ্যাঁ, ওই দিন রাতে আমাদের দুজনের মুভি দেখার প্ল্যান ছিল। মনে আছে আপনাদের যে টিকিটটা দেখিয়েছিলাম, সেটা আমি আমাদের দুজনের জন্য বুক করেছিলাম। কিন্তু জানি না হঠাৎ করে ও কেন মুভির প্ল্যানটা ক্যান্সেল করে দিল। আর তারপর আমি ভাবলাম যদি এরকমই চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে ব্রেকআপ করে নেবে, যেটা আমি চাইনি। কারণ আমি ওকে ভালোবাসতাম, ওর সঙ্গে বিয়ে করতে চাইতাম। আর তারপর আমি ভাবলাম যে এবার রাজীব আঙ্কেলের সঙ্গে আমার কথা বলা উচিত। আর শেষমেশ আমি ওনাকে কল করলাম, কিন্তু কেন জানি না ওনার সঙ্গে ফোনে কথা বলার আমার সাহস হলো না। হ্যালো হ্যালো, তাহলে ব্ল্যাঙ্ক কলটা তোমার ছিল? ওনার সঙ্গে ফোনে কথা বলতে পারিনি বলে ভাবলাম যে আমি বরং একটা কাজ করি, রাজীব আঙ্কেলের সঙ্গে ফেস টু ফেস গিয়ে কথা বলবো। আর তারপরে যেই আমি ওনার সঙ্গে কথা বলার জন্য ওনার শপে গিয়ে পৌঁছালাম, তখন এই মহাপুরুষ সুখী ওনাকে নিজের বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছিল। এবার আপনারাই বলুন, আমি আসলে ওর সামনে ওনার সঙ্গে কি করে কথা বলতাম? কি ঠিক বলেছি তো? সেই জন্যই আমি ওনাদেরকে ফলো করলাম। আর ভাবলাম যে উনি ঘাটকোপার স্টপেজে নামলে আমি ওনার সঙ্গে গিয়ে কথা বলবো। কিন্তু যে আমি ওখানে পৌঁছালাম, আমি দেখলাম যে রাজীব আঙ্কেল তো মারা গেছেন। তখন আপনারা ওখানে চলে এসেছিলেন। আর তখন আমি ভাবলাম যে এই কেসটার ব্যাপারে আমি চুপ করেই থাকি। আর বলেই বা কি হতো? আমার বাবা আজে বাজে কথা বলতো, আমাকে দুটো চড় থাপ্পড় মারতো, তাই আমি চুপ করে গেছিলাম।
তোমার ফোন দেখি, তোমার ফোনটা দাও, আনলক করে দাও। ঠিকই বলছে, ওর আর বনমালার চ্যাটস আছে। দেখলেন তো আপনারা, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ ময়ূর সত্যি কথা বলছে, কিন্তু 1 নম্বরের গাধা। আরে আমাদের ফ্রেন্ডশিপকে জানি না ও কি মনে করে রেখেছে। যখন ইচ্ছা কল মেসেজ। শুধুমাত্র বাবার জন্য ওকে সহ্য করছিলাম, কারণ ও কৃষ্ণ আঙ্কেলের ছেলে। তাও আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি ওর প্রতি ইন্টারেস্টেড নই, কিন্তু ও কিছুতেই বুঝতো না। ও খুব বাড়াবাড়ি করতো, আর যেহেতু বাবা মারা গেছে আমি ওকে বেশি এন্টারটেইন করতে চাই না, সেই জন্য ওর মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি আমি। সোয়েটারের উল টানতে টানতে পুরো সোয়েটারটাই খারাপ করে দিলে তোমরা দুজনে। খুনির তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এতক্ষণ কেসটা আমরা নিজেদের চোখে দেখছিলাম, কিন্তু এবার এসিপি স্যারের মতো ভাবতে হবে। আমাদের এটা ভাবতে হবে যে রাজীবকে বিষ দেওয়া হয়েছিল কি করে, না হলে আমরা কোনো কিছুই সলভ করতে পারবো না। তোমার কথাগুলো শুনে না আমার মাথাটা ঘুরছে। আই রিয়েলি নিড মাই কফি। ডিট্টো ম্যাম, আমি নিয়ে আসছি। আইল ফলো ইউ প্লিজ। ম্যাম, দুধ তো কেটে গেছে। হ্যাঁ, কি হয়েছে? আরে আমি তখন ওই ছোলা চাট বানাচ্ছিলাম, তো ওই দুধের মধ্যে বোধহয় লেবুর হাতটা ঢুকে গেছিল, তাই। পঙ্কজ, তুমি তো জিনিয়াস। থ্যাংক ইউ। সে তো আমি জানি। আমরা না একটা কাজ করি, এটা দিয়ে পনির বানাই। এমনিতেও মার্কেটে পনির যা খারাপ। আচ্ছা একটা কথা বলো তো, পনির তৈরি করা হয় কি করে? সিম্পল, লেবুতে যে অ্যাসিড থাকে সেটা দুধের মধ্যে দিলেই দুধ কেটে ছানা হয়ে যায়, আর সেখান থেকে পনির বানিয়ে নাও, বাজা খুশি। এক্স্যাক্টলি, দুধ নিজের জায়গায় স্টেবল আর লেমন জুসও, কিন্তু যদি দুটো মেশানো হয় তাহলে কেমিক্যাল রিয়াকশনে থার্ড কম্পোনেন্ট তৈরি হয়, যেমন পনির। ঠিক সেইভাবেই যেরকম দুটো হার্মফুল কেমিক্যাল মিশে ফাইনাইট কম্পাউন্ড ফাইনেটিক 7 তৈরি হতে পারে। কারেক্ট। তার মানে খুনি রাজীবকে দুটো আলাদা আলাদা কেমিক্যাল খাইয়েছিল বা টাচ করতে বাধ্য করেছিল। বাহ, মানতে হবে, সিআইডি টিমের প্রশংসা করতেই হবে। চ্যালেঞ্জ করলে পারফর্ম তো নিশ্চয়ই করে। এবার আমাদের এটা জানতে হবে যে দুটো কেমিক্যাল কি ছিল আর রাজীবের শরীরে কিভাবে গেল। আমি রাজীবের ওই ম্যাঙ্গো ফিজে একটা কেমিক্যাল পেয়েছি যার নাম নেরিথোসিন এক্স। ডক্টর গার্গী, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, আপনি প্লিজ আমাকে আমার ভাষায় বোঝাবেন। যদি আপনার ভাষায় বলি তাহলে এটা হলো খুবই ক্ষতিকারক একটা কেমিক্যাল। আরে তাহলে এটাই বলুন না। কিন্তু ওই ম্যাঙ্গো ফিজ যদি এতই বিষাক্ত ছিল তাহলে সেই ড্রাইভারও তো খেয়েছিল, ওর কিছু হলো না কেন? যদি এটা আমরাও খেতাম তাহলেও কিছু হতো না। নেরিথোসিন এক্স এটা একটা ফুড কালার, যেটা ইন্ডিয়াতে ব্যান হওয়া সত্ত্বেও অনেক জুস এবং ক্যান্ডিতেও পাওয়া যায়, আর দেখতে এটা হলুদ রঙের। সেই জন্য ম্যাঙ্গো ফিজে ওটা দেখা যায়নি। তাহলে ফুড কালার ফাইনাইটের কাজ করতে পারে? ইয়েস, কিন্তু এটা যখন ডাইট্রিক অ্যাসিডের কন্ট্যাক্টে আসে তখন। আর সেই জন্য ওই দিন ড্রাইভার বেঁচে গেছিল, কারণ সে ডাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসেনি। কারেক্ট। চলো একটা বিষয় তো কনফার্ম হলো যে ম্যাঙ্গো ফিজেই কেমিক্যাল ছিল, কিন্তু ওই কেমিক্যালটা ডাইট্রিক অ্যাসিড, ওটা ওখানে কি করে পৌঁছলো? ডক্টর গার্গী, এই ডাইট্রিক অ্যাসিডকে চেনার উপায় কি বলো তো? ডক্টর গার্গী এই স্প্রেটা দিয়েছে,
এটা যদি আমরা নাইট্রিক অ্যাসিডের উপর স্প্রে করি তাহলে ট্রেসেসের কালার চেঞ্জ হয়ে যাবে। রাজীব বাসে এভাবে এন্টার করেছিল, হয়তো এইভাবে ধরে। রাজীবের বডি এই সিটে ছিল, এইখানে নিশ্চয়ই হাত রেখেছিল। এখানে সব জায়গায় তো দেখে নিলাম, নাইট্রিক অ্যাসিডের তো কোনো চিহ্নই পেলাম না। আর কি হতে পারে? এমন কোনো জিনিস যার ব্যাপারে খুনি শিওর ছিল রাজীববাবু বাসে উঠতেই ওইটাকে টাচ করবেই করবে। বাস টিকিট। বংশী আমাদের বলেছিল না যে রাজীবের ওয়ালেট চুরি হয়ে গেছিল? ওনার পার্স চুরি হয়ে গিয়েছিল। ও ডেইলি বাসে ট্রাভেল করতো, তাই ওর কাছে নিশ্চয়ই মান্থলি পাস ছিল, যেটা ওই ওয়ালেটে ছিল। খুনি নিশ্চয়ই ওকে বাধ্য করেছিল যে নেক্সট টাইম ও যখন বাসে ট্রাভেল করবে তখন একটা নতুন টিকিট নিতে হবে। এক মিনিট। ইউ আর রাইট পঙ্কজ, টিকিট রোলে অবশ্যই নাইট্রিক অ্যাসিড লেগে থাকবে। রাজীব আগে নিজের টিকিটটা ছুঁয়ে থাকবে আর তারপর ম্যাগাজিনের পেজ পাল্টানোর জন্য স্যালাইভা ইউজ করে থাকবে, অ্যান্ড দ্যাটস ইট। তার মানে ম্যাঙ্গো ফিজের কেমিক্যাল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশে রাজীবের শরীরে ফাইনাইটের কাজ করেছিল। চলো ওই কন্ডাক্টরের টিকিট কাটা যাক এবার। আপনারা আমার কাছে আর কি জিজ্ঞেস করবেন বলুন তো? ডিউটি ছেড়ে আমাকে এখানে চলে আসতে হয়েছে, তার উপর আমার টিকিটের মেশিনটাও নিয়ে নিলেন, তার উপর বসেরা আমার উপর চিৎকার করছে। চুপ করো, আমরাও আমাদের ডিউটি করছি। যে টিকিট তুমি রাজীবকে দিয়েছিলে সেই টিকিটেই ও স্বর্গে গিয়েছে। তার মানে এই যে টিকিট রোলে নাইট্রিক অ্যাসিড লেগেছিল এবং সেটা ও মুখে দেয় আর তার মৃত্যু হয়ে যায়, তুমিই লাগিয়েছিলে সেই কেমিক্যালটা, না? বলো। কোন কেমিক্যাল ম্যাম? আমি কোনো ফেমিক্যালের ব্যাপারে জানি না। আমি ডিপো থেকে যে টিকিট রোল পাই সেটাই আমি মেশিনে ভরে নিই। এরপর কি হয়েছে তা আমি কিচ্ছু বলতে পারবো না। মনে পড়েছে ম্যাম, ম্যাডাম মিরাজ এই প্রথমবার টিকিট মেশিনে ভরে দিয়েছিল। হ্যাঁ ম্যাম, তাহলে চলুন না বাস ডিপো থেকে ঘুরে আসি। আরে ম্যাম, ওখানে ওকে পাবেন না। মার্ডার হওয়ার পর থেকেই ওকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে? ওর অ্যাড্রেস তো পাওয়া যাবে। এত লেট করে খাবার নিয়ে এসেছে, দেখবে আমি 0 স্টার দেব। 0 স্টার কি, কোনো স্টারই দেবো না আমি। আরে কি রে, এরকম করবি তুই? হ্যাঁ, একটাও স্টার দিবি না? চল, কোনো ব্যাপার না, আমি তোকে একটা স্টার দিচ্ছি। পার্টি করার টাকা পেলে কোথা থেকে? পার্টি করে টাকা মানে? এটা আমার কষ্টের রোজগার করা। আপনাদেরও যদি ইচ্ছে হয় লিটিল নিতে পারেন। আচ্ছা, একটা স্টার কম হচ্ছে তোর? হ্যাঁ, লিটিল আরো চাই তোর? হ্যাঁ, দেবো তোকে। এই না স্যার, আমি বলছি স্যার, আমার একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল। ও বলেছিল কি যে আন্ধারি থেকে ঘাটকুপারের বাসে একটা বিশেষ ধরনের টিকিট রোল কন্ডাক্টরকে দিতে হবে, আর তার পরিবর্তে ও আমাকে অনেকগুলো সোনা দিয়েছিল স্যার। সোনা? হ্যাঁ, সোনা কোথায়? আছে তো স্যার। স্যার এই যে সোনা। কিন্তু এই সোনাগুলো কি দিতে পারে? দেখো তো, এ ছিল। হ্যাঁ ম্যাম, এই তো ছিল। আরে কি ব্যাপার ম্যাডাম, আপনারা আবার এসে গেছেন? দেখুন ম্যাডাম, এইভাবে যদি বারবার আপনারা আসেন তাহলে আমাদের দোকানের নাম খারাপ হয়ে যাবে ম্যাডাম।
দেখুন, আপনারা বোঝার চেষ্টা করুন। কোনো দরকার হলে আমাকে ডাকবেন, আমি চলে যাব। ওইটা এটা- দেখান না। হ্যাঁ, আচ্ছা। ওই ওপরে। হ্যাঁ। কি হলো? আরে আমি কোনো খুন টুন করিনি। আরে আমি তো ওই সময় বনমালার সঙ্গে মুভি দেখছিলাম। ও আমার সঙ্গেই ছিল। আপনি চাইলে ও টিকিটও দেখিয়ে দিতে পারবে। দেখাও এদের। এটা তো সেই টিকিট যেটা ময়ূর বুক করেছিল নিজের আর বনমালার জন্য। আরে হ্যাঁ, এটা তো সেই টিকিটই। প্রমাণ পেয়ে গেছেন তো? অপেক্ষা করো, এখনো তো সাক্ষী আসেনি। চলো। তুই এখানে কি করছিস? তুমি তোকে সোনা দিয়েছিলে না শহর ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ও বাড়িতে পার্টি করছিল। সুখী, তুমি আমাকে ভালোবেসে আমার বাবাকে মারতে পারলে? আরে আমি তো তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। আমি তো শুধু তোমাকে বিয়ে করে তোমার বাবার ওই দোকানটা নিজের নামে করাতে চেয়েছিলাম, যাতে কৃষ্ণবাবুর সঙ্গে ওই দোকানটা নিয়ে একটা ভালো ডিল করে ওনার পার্টনার হতে পারি। সব কিছু ঠিকঠাক চলছিল, এমনকি রাজীব বাবু আর কৃষ্ণবাবুর ওই ঝগড়াতে আমারও একটু লাভ হয়েছিল। কিন্তু এই ময়ূর আদা জল খেয়ে বনমালার পেছনে পড়েছিল, আর আমি শুধু এটাই ভয় পাচ্ছিলাম যে এদের দুজনের বিয়ে না হয়ে যায়, তাহলে তো আমার পুরো প্ল্যানই ফেল হয়ে যাবে। বনমালার কাছে আমি ময়ূরকে বদনাম করতে শুরু করলাম, আর একটা সময়ে আমি বনমালাকে এটাও বিশ্বাস করাতে পেরেছিলাম যে ময়ূর ওর জন্য একেবারেই উপযুক্ত নয়। আমি ভেবেছিলাম এই ঝগড়াটা হওয়ার পর রাজীববাবু ময়ূরকে ঘৃণা করতে শুরু করবে, তাই আমি ময়ূরের বিরুদ্ধে রাজীববাবুকে একটু উস্কে দিতে চলে গেলাম। আমি আপনাকে কি বলি রাজীববাবু, ওই ময়ূর 24 ঘন্টা বনমালাকে কল করতে থাকে। আরে ওকে বিয়ে করার স্বপ্ন দেখছে ও। ওকে কল করতে থাকে, ও যখন তোলে না মেসেজ করতে থাকে। আমি তো শুধু এটাই ভাবি যে বেচারি কত ডিস্টার্ব ফিল করে না, কত দুঃখ পেয়েছে হয়তো। ময়ূর, ওকে আমি কোলে পিঠে মানুষ করেছি, ছোট থেকে চিনি আমি ওকে। সত্যি ও খুব ভালো ছেলে। ওর সাথে যদি বনমালার বিয়েটা হয়ে যায় তাহলে আমি চিন্তা মুক্ত হতে পারি। সঠিক সময় এলে পরে আমি কৃষ্ণ ভাইয়ের সাথে কথা বলে সম্বন্ধটা পাকা করে ফেলতে পারি। আমার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করাটা আমার পক্ষে সম্ভব ছিল না, সেজন্য আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাজীববাবুকে শেষ করে দেব। রাজীববাবু প্রত্যেকদিন বাড়ি যাওয়ার সময় নিজের সাথে ম্যাঙ্গো ফিজের বোতল নিয়ে যান, আর তারপর একদিন আমি সুযোগ পাওয়াতেই ওনার সমস্ত বোতলে ফায়ানাইড এক্স নামে একটা ফুড কেমিক্যাল ইনজেক্ট করে দিলাম। আর এই মিরাজকে খুঁজে ও টিকিটের রোলে নাইট্রিক অ্যাসিড লাগিয়ে ওকে দিয়ে দিলাম। ওটা আমরা গোল্ড ক্লিন করার জন্য ব্যবহার করে থাকি। রাজীবের যাতে নতুন টিকিট কিনতে হয় সেই জন্য ওর ওয়ালেটটা নিয়ে নিয়েছিলে। হ্যাঁ, কিন্তু এই ময়ূরের ওই ব্ল্যাঙ্ক কলে সেদিন ওনার বাস মিস হয়ে যাচ্ছিল, সেজন্যই আমি ওনাকে লিফট দিয়েছিলাম। ওনাকে ওই মৃত্যুর বাসে তুলে দিয়ে আমি আর বনমালা মুভি দেখতে চলে গিয়েছিলাম। আর ওই বনমালার পেন্ডেন্ট ওটা কে বানিয়েছিল? ওটা আমি বানিয়েছিলাম, যাতে আপনারা যেদিনকে ওখানে যাবেন আপনাদের সমস্ত সন্দেহ এই ময়ূরের উপরই যায়, কারণ এই তো ওনাকে ব্ল্যাঙ্ক কল আর মেসেজ করতো। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ওকে ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। চল এবার চেলে বসে মুভি দেখিস, তাও একা। পুরবি, এই কেসটা আমি যত সহজ মনে করেছিলাম ততটা ছিল না, কিন্তু তোমরা দুজনে সলভ করতে পেরেছো। তোমাদের সাথে কাজ করে আমাদেরও খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট তোমরা চ্যালেঞ্জ করেছিলে বলেই আমরা এই কেসটা সলভ করতে পারলাম। সো থ্যাঙ্কস টু ইউ। তোমরা আমাদের টিম পার্মানেন্টলি জয়েন করছো না কেন? তোমাদের টিম? কোথায় তোমাদের টিম? আমি তো এসিপি ছাড়া সিআইডির কোনো টিমের নামই শুনিনি।
এক্সকিউজ মি, আপনি কে? তোমাদের নতুন এসিপি।